ওয়াজ দ্যাট ভাই? হোয়াট ওয়াজ দ্যাট? গতকালকে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচটাকে আমাকে যদি এক ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলা হয়, শুধুমাত্র এক ওয়ার্ডে, আমি বলবো দ্য ওয়ার্ড ব্যাঙ্গার। এই ব্যাঙ্গার ওয়ার্ডটাই খুব সুন্দরভাবে এই ম্যাচটাকে ডিসক্রাইব করতে পারবে। গতকালকে যারা এই ম্যাচটা দেখেন না, প্রথমত আপনাদের জন্য সমবেদনা, দ্বিতীয়ত আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, দেখেন হাত জোর করছি, এই ম্যাচটাকে হাইলাইটস দেখেন না, এই ম্যাচটার হাইলাইটস আপনারা দেখেন না। আপনারা প্লিজ বিপিএন টিপিএন কানেক্ট করে হইলেও 90 মিনিট পুরো এই ম্যাচটা দেখেন, কারণ এই ম্যাচটা একটা আই ওপেনার। আপনার ফুটবলের প্রতি, আপনার টিমের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, এবং এটার আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি বুঝে যাবেন যে আপনার টিম এবং এই টিমগুলোর মধ্যে ডিফারেন্স কোন জায়গায়। আমি এই জন্য বলতেছি না যে 5-4-এর একটা বিশাল ম্যাচ হয়েছে, এই জন্য আমি বলতেছি ভাই পুরো ম্যাচটা আপনি দেখেন, দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন, আমার ভিডিও দেখা লাগবে না, যে কেন আমি এই কথাগুলো বলতেছি। ফুটবলটা এখন আর মডার্ন ফুটবল নাই, এখন একটা আলট্রা মডার্ন ফুটবল হয়ে গেছে, এবং ফুটবলের প্রতিটা পজিশন যেভাবে ইভলভ করতেছে, এটার সাথে যদি আপনার টিম খাপ খায় না উঠতে পারে, ইউসিএল আপনার টিম দেখবে না। হয়তো আপনি ডোমেস্টিক্যালি ভালো করতে পারেন, ডোমেস্টিক্যালি আপনি ডমিনেট করতে পারেন, বাট আপনাকে যদি মডার্ন ফুটবলে, আলট্রা মডার্ন ফুটবলে সার্ভাইভ করতে হয়, আপনাকে এই জিনিসগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হবে। ফুটবল এখন আর ওই ধরেন একটা সিঙ্গেল পজিশন বেসড ফুটবলের মধ্যে না। একটা ফুটবলার যদি একটা সিঙ্গেল পজিশন নিয়ে এসে যদি মনে করে যে আমি এই টিমে সার্ভাইভ করে যাব, তাহলে জিনিসটা ভুল। ইউরোপিয়ান ফুটবল, ইউরোপিয়ান এসব বিগেস্ট নাইটের জন্য আপনাকে হইতে হবে চরম লেভেলের ভার্সেটাইল ফুটবলার। এক্সাম্পল দিই, সহজ একটা এক্সাম্পল দিই। ফুটবলের সবচেয়ে সিম্পল পজিশন কোনটা? গোলকিপার। গোলকিপিং পজিশনটা, একজন গোলকিপারের কাজ কি? সে সুন্দরভাবে বলটা সেভ দিবে, তার রিফ্লেক্স ভালো হবে, তার শর্ট স্টপের যে ক্ষমতাটা ভালো থাকবে, এগুলোই তো নাকি? কিন্তু এখন যে মডার্ন ফুটবল আমরা দেখতেছি, আমরা দেখেন বার্সেলোনা ফ্যানরা জোয়ান গার্সিয়াকে কেন ভালোবাসে? তার শর্ট স্টপিং যে পাওয়ারটা আছে, এটার পাশাপাশি সে কিন্তু একজন ভালো বল প্লেয়িং গোলকিপার। তাহলে দেখেন গোলকিপারের সাথে কি আর হয়েছে, তাকে ভালো পাস করা জানতে হবে। এখন এই জিনিসটা শুধুমাত্র গোলকিপারের জন্য সীমাবদ্ধ না, প্রত্যেকটা পজিশন। আপনি যদি একজন ডিফেন্ডার হয়ে থাকেন, আপনি এখন শুধুমাত্র ডিফেন্ড করলে হবে না, আপনাকে অ্যাটাকের দিকেও যাইতে হবে, আপনাকে মিড লাইনের মাঝামাঝি আপনাকে থাকতে হবে। আপনি যদি একজন ফুলব্যাক হয়ে থাকেন, আপনি ফুলব্যাক নর্মালি শুধুমাত্র আপনি ডিফেন্ড করবেন বা অ্যাটাকের দিকে যাবেন, উইং ধরে ফ্ল্যাঙ্ক ধরে আপনি আগাবেন, জিনিসটা এমন না। আপনাকে মাঝে মাঝে মিডফিল্ডে এসে মিডফিল্ডটাকে ওভারলোড করতে হবে, আপনাকে এসব জিনিস আপনাকে জানতে হবে। সো দেখেন দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর সে জায়গাটাতে গতকালকে আমরা যেরকম ভাবে লুইস দিয়াস, কাভারাসখেলিয়া, ওলিসে, দুয়ে, ডেম্বেলে, হ্যারিকেনকে যখন আমরা দেখছি, আমরা বুঝলাম যে অ্যাটাকারদের আদর্শ অ্যাটাকার কারা হয়, একটা আদর্শ অ্যাটাকিং লাইন আপ কেমন হয়, সেটা আমরা গতকালকের ম্যাচে দেখে গেছি। লুইস দিয়াস, কাভারাসখেলিয়া, ওলিসে, এই তিনটা প্লেয়ারকে নিয়ে যদি আমি একটু স্পেসিফিকভাবে আমি বলি, এরা মডার্ন ফুটবলের যে উইঙ্গার পজিশনটা আছে, এটাকে নতুনভাবে ডিফাইন করা স্টার্ট করছে। আমরা ট্রেডিশনাল ওয়েতে উইঙ্গারদের কি দেখি? তারা ফুল ব্যাকের সাথে কানেক্ট করে, মিডফিল্ডের সাথে কানেক্ট করে, দেন হচ্ছে অ্যাটাকে যায়, ড্রিবল করে, কোনো না কোনোভাবে হয়তো বক্সের ভিতরে ঢুকে বা বাইরে থেকে ক্রস করে, এবং নাম্বার 9 এসে গোল করে। নর্মাল এটাই তো আমরা দেখি, তাই না? বাট গতকালকে আমরা দেখে যা বুঝলাম যে এখন উইঙ্গাররা শুধুমাত্র এসব ট্র্যাডিশনাল কাজ কারবার করলে হবে না, তাদেরকে এখন অনেক বেশি ডিপ ডাউন করতে হবে। তারা প্রত্যেকটা প্লেয়ারের সাথে কানেক্ট করতে হবে, দুই উইংয়ের মাঝখানে কানেকশন থাকতে হবে, প্লাস বিল্ড আপে সাহায্য করতে হবে, এরপর ড্রিবল তো করতে হবে, প্লাস ফিনিশিংটা ভালো থাকতে হবে। আপনি লুইস দিয়াজের সেই ফিনিশিংটা যদি দেখেন, আপনি বুঝবেন যে এখন অ্যাটাকারদের, স্পেশাল উইঙ্গারদের কিরকম ভাবে ম্যাচুরিটি থাকা লাগে। প্লেয়ারটা মার্কিনিউসকে একবার ড্রিবল করছে, করার পর সে একটা ফেক শট নিছে, তারপর আবার কাটা এসে তারপরে সে গোল দিছে। তাহলে বুঝে দেখেন যে মডার্ন ফুটবলটা কোন জায়গাটাতে ইভলভ করছে। কাভারাসখেলিয়ার পজিশনটা যদি আপনি দেখেন, আপনার এখন পজিশনাল প্রচুর সোয়াপ করতে হবে, এবং এই জিনিসটা শুধুমাত্র অ্যাটাকার না, প্রত্যেকটা প্লেয়ারের প্রতি। আমি কালকে কাভারাসখেলিয়ার কয়েকটা জায়গায় আমি দেখতেছিলাম যে নর্মালি অ্যাটাকাররা কি করে, যখন একটা টিম অ্যাটাকে যায়, তখন হচ্ছে তারা হচ্ছে সবাই বক্সের মধ্যে একটা ওভারলোড করার ট্রাই করে, যে কোনো না কোনোভাবে যে গোলকিপার আছে সেকে তাকে একটু ডিস্ট্র্যাক্ট করে সেখানে হচ্ছে আমি গোলটা আদায় করে নেব। বাট আমি দেখতেছি কাভারাসখেলিয়া হচ্ছে বক্সের বাইরে দাঁড়ায় আছে, কারণ সে জানতো যে বলটা কোনো না কোনোভাবে যদি মিস করে আমার প্লেয়ার, তাহলে বল আমার পায়ে আসবে, এবং যদি তাও না হয়, যদি ডিফেন্ড করে ফেলে, সে আগানোর সময় আমি যাতে এখানে গিয়ে থামাইতে পারি। এক্স্যাক্টলি সে সেই জিনিসটা করছে, এবং তার যে ফিনিশিং টপ ক্লাস, টপ ক্লাস, টপ ক্লাস। পিএসজি কিভাবে এরকম একটা ফুটবলারকে মাত্র 40 মিলিয়ন দিয়ে পাইছে, আমার মাথায় কাজ করে না ভাই। এখন 40 মিলিয়ন বলতেছি, তাহলে লুইস দিয়াজের কথা বলতে হয়, কারণ এই সিজনের আগেই বার্সেলোনা লুইস দিয়াজকে অনেকভাবে চাচ্ছিল, ডেকো স্পেশালি চাচ্ছিল, তখন অনেক বার্সেলোনা ফ্যানই না করছে, এবং না করার পিছনে কিন্তু কারণ এটা ছিল না যে লুইস দিয়াজ খারাপ খেলে, কারণ এটা ছিল যে ফাইন্যান্সিয়াল অবস্থা। 80 মিলিয়ন দিয়ে যখন লুইস দিয়াজকে আনানোর কথাও চলতেছিল, তখন নিশ্চয় কোনো বার্সেলোনা ফ্যানই ওটা চাইতো না, এবং জিনিসটা খুবই স্বাভাবিক, আমরা তো অত বড় লোক ক্লাব না রে ভাই।
আমাদের 1:1 এখনো আসে না, আমরা এখনো জানি না যে সামনের সিজন আমরা কি করবো। সো ওই জায়গাটাতে আমি ফেয়ার অ্যান্ড স্কোয়ার রাখি যে থাক, বার্সেলোনাতে আসে নাই, বাট সে বায়ার্ন মিউনিখের টপ নচ পারফর্ম করতেছে এবং কালকে লিটারালি আগুন ধরাই দিছে, আগুন আগুন আগুন। কালকে দুই দলের ট্যাকটিক্স, আমি কোনো ট্যাকটিক্সে বুঝি নাই, মানে একটা দলও ডিফেন্ড করার মুডেই ছিল না, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানুয়েল নয়ার এবং সাফানভ ভাই। সাফানভ তো ধরেন নতুন নতুন আসছে, একটু এখনো টাইম লাগবে, বাট ম্যানুয়েল নয়ারের মতো গোলকিপার কালকে যখন তাকে আমি অসহায় অবস্থায় দেখতেছিলাম, আমি মানে বুঝতেছিলাম না যে কেমন আমি রিয়াক্ট করব। এখন এখানে তার কোনো দোষ নেই, তার ডিফেন্ডাররা যদি ওইভাবে ডিফেন্ড না করতে পারে সেখানে আসলে আর খুব একটা কথা বলার মতো থাকে না, কারণ কালকে মানে প্রত্যেকটা টিমে, দুইটা টিমের ডিফেন্ডাররাই চাচ্ছিল যে তারা একটু আগায় গিয়ে দলকে একটু কন্ট্রিবিউট করবে অ্যাটাকিং ওয়াইজ। যখন আমি 5-2 গোল দেখছি তখনও কিন্তু আমার মনে হচ্ছিল হয়তো বায়ার্ন মিউনিখ আরো একটা গোল দিয়ে দিতে পারবে, বাট 6 মিনিটের মাথায় 2টা গোল যে দিবে এটা আমি চিন্তাও করি নাই ভাই, চিন্তা আমি আসলেই করি নাই। শুরু থেকেই আমরা দেখেন, আমার যে এক্সপেকটেশনটা ছিল যে ওলিসে এবং নুনো মেন্ডেসকে নিয়ে সবাই বলতেছিল যে ওলিসে ভার্সেস নুনো মেন্ডেস জিনিসটা কেমন হবে, কারণ নুনো মেন্ডেস অলরেডি অনেকগুলা টপ নচ রাইট উইঙ্গারকে পরাস্ত করে দিছে, সেই জায়গাটা তো ওলিসে কেমন পারফর্ম করে, এবং কালকে প্রপারলি বিট করছে ইনজুরি থেকে নুনো মেন্ডেস আসছে, সো ওই জায়গাটাতে তাকে একটু ট্রাভেল করাইছে। বাট যে জিনিসটা আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভিনসেন্ট কোম্পানি কালকে ডাগ আউটে ছিল না, বাট ভিনসেন্ট কোম্পানির একটা স্বভাব আছে, সেটা হচ্ছে সে যে জায়গাটাতে লোহা নরম থাকে সে জায়গাটাতেই মানে বাড়ি মারে। এবং জিনিসটা কেন বলতেছে, ওলিসেকে সে কিভাবে কাজে লাগে এবং তার উইঙ্গারদের সে কিভাবে কাজে লাগে, সে যখন দেখে যে তার অপোনেন্টের যে ফুল ব্যাক আছে সে একটু ইনএক্সপিরিয়েন্স, সে খুব একটা খেলা সম্পর্কে অত বেশি এক্সপিরিয়েন্স রাখে না, তখন সে উইং দিয়ে ফ্ল্যাঙ্ক দিয়ে হচ্ছে সে অ্যাটাকগুলো করায়। যেমনটা আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচে দেখছি, ক্যারেরাসের সাথে ওলিসে 1v1 করতেছিল, বারবার তাকে ড্রিবল পাস করতেছিল, বাট যখন আমরা দেখলাম যে ফার্লান মেন্ডি চলে আসছে, মেন্ডি আসার পর সে কিন্তু দেখলেন যে একটু সেন্টার ওয়াইজ অ্যাটাক করতেছিল। গতকালকের ম্যাচও আমি ওরকম ভাবে এক্সপেক্ট করতেছিলাম যে যেহেতু পিএসজির খুব একটা মিডফিল্ড অতটা ডিফেন্সিভ মেন্টালিটি রাখে না, সো ওই জন্য হয়তো সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, বাট ওলিসে ওয়াজ এভরিওয়্যার এবং তার ভাই একটা ননশালান্ট প্লেয়ার, ভাই ননশালান্ট একটা প্লেয়ার, এই প্লেয়ারটা মানে মনের অজান্তেই ভালো লাগা স্টার্ট করতেছে, এবং আমি এটা বলতে আমার দ্বিধা লাগবে না যে সে ধরেন হয়তো ওয়ান অফ দ্য বেস্ট রাইট উইঙ্গার রাইট নাও ওয়ার্ল্ডের, এটা আমার বলতে কোনো প্রকার দ্বিধা নাই, কারণ তার যে কোয়ালিটি, আন্ডাররেটেড একটা প্লেয়ার। এখন দেখেন উইঙ্গারদের অনেক বেশি আমরা প্রশংসা করছি, বাট একটা প্লেয়ারের প্রশংসা করতে হয়, সেটা হচ্ছে মিস্টার হ্যারি কেইন। আমি যেরকম ভাবে একটু আগে বললাম যে মডার্ন ফুটবলে আপনাকে প্রচুর ভার্সেটাইল হইতে হবে, সেম জিনিসটা কিন্তু অ্যাটাকার মানে স্পেশালি নাম্বার 9-এর জন্য কিন্তু অনেকটা খাটে। প্রত্যেকটা টিম, আপনি লেভানডস্কি বলেন, হ্যারি কেইন বলেন, এই প্লেয়ারগুলো কেন একটু এক্সেপশনাল। কালকে আপনি যদি হ্যারি কেইনের হিটম্যাপটা আপনি একটু যদি দেখেন, আপনি দেখবেন এই প্লেয়ারটা শুধুমাত্র বক্সের আশেপাশে বা ফাইনাল থার্ডে সে ঘোরাঘুরি করতেছিল না, সে ডিফেন্সে সাহায্য করতেছিল, সে ডিফেন্ড করতেছিল। তাহলে বুঝে দেখেন যে একজন নাম্বার 9 এখন শুধুমাত্র সে বক্সের আশেপাশে থাকবে, বল আসবে, গোল দিবে, জিনিসটা এমন না, সে অনেক বেশি নিচে আসে, ডিফেন্ডে সাহায্য করে এবং অ্যাসিস্ট। ভাই যেভাবে বলগুলো সে বের করতেছিল, অ্যামেজিং ভাই, অ্যামেজিং। সো আমি হয়তো যদি এখন দেখেন ফার্স্ট লেগে এরকম গোল হয়েছে, এখন সেকেন্ড লেগে আমি খুব একটা এক্সপেক্ট করতেছি না যে অত বেশি গোল হবে, কারণ তখন অনেক বেশি স্টেক, অনেক বেশি হাই থাকবে, অ্যালিয়েন্স অ্যারিনাতে ম্যাচ হবে, সো ওই জায়গাটাতে একটু ডিফারেন্ট হইতে পারে, বাট যে ম্যাচটা আমরা দেখছি অ্যামেজিং, পিক ফুটবল, পিক ইউসিএল নাইট, পিক ইউসিএল ফুটবল। এখন আজকে রাতে আমরা দেখবো হারাম বলের একটা কি বলবো একটা জোট, পৃথিবীর যে বিশ্ববিখ্যাত দুইজন হারাম বল এক্সপার্ট আছে তাদেরকে আমরা খেলা দেখবো। এবং কালকে কে জানি একটা পোস্ট করছিল খুব মজা করে, আমার কাছে খুব ভালো লাগছে, যে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি যতগুলো গোল করে ফেলছে এগুলো আসলে শুধু এক ম্যাচের জন্য না, তারা অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনালের 2 লেগ মিলিয়ে গোলগুলো একসাথে করে দিয়েছে, সো 3 ম্যাচের গোল তারা এক ম্যাচে করে দিছে। হইতেই পারে, বাট আমি এটা প্রিটি ম্যাচ শিওর যে মানে পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে যে দল ফাইনালে যাবে তারা এবারে ট্রফিটা নেবে, এবং এটা পিএসজি হতে পারে, বায়ার্ন মিউনিখ হতে পারে। অসাধারণ ম্যাচ, অসাধারণ। সো গতকালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার কোন কোন কথা আপনি এগ্রি করেন না সেটা আপনি কমেন্ট করে জানতে পারেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর বাই দ্য ওয়ে আমার এই সেটআপটা হচ্ছে কারণ আমার রুমে কাজ চলতেছে, সো ওই জন্য নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আবার আগে সেটআপে চলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।